প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই ক্রান্তিকালে তোমরা বাসায় অবস্থান করছো এবং ভালোই আছো। পড়ালেখা তো থেমে থাকার জিনিস না, পড়ালেখা করতেই হবে। সেজন্য মহিলা কলেজ চট্টগ্রামের উদ্যোগে অনলাইন শিক্ষা ব্যবস্থায় আজকে একাদশ শ্রেণীর অর্থায়ন দ্বিতীয় পত্রের ক্লাস নিব। আমি ফৌজিয়া মমতাজ, ব্যবস্থা বিভাগের প্রভাষক। ব্যাংকিং ও বিমার আজকে আমরা 13 নম্বর অধ্যায় আলোচনা করব। আজকে যা থাকছে আমাদের মূল পড়ায়: অগ্নিবিমার সংজ্ঞা, অগ্নিবিমার গুরুত্ব, অগ্নিবিমার শ্রেণীবিভাগ, অগ্নিবিমার অপরিহার্য উপাদান এবং অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন। অগ্নিবিমার সংজ্ঞা দেওয়ার আগে অগ্নিবিমা কোথা থেকে এসেছে? সর্বপ্রথম 1609 সালে জার্মানিতে আবাসিক খাতে অগ্নিজনিত ক্ষতিপূরণের জন্য অগ্নিবিমা চালু হয়। এরপর 1666 সালে ইংল্যান্ডের লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যার স্থায়িত্ব ছিল 4 দিন 4 রাত। এর ফলে অনেক ঘরবাড়ি ভস্মীভূত হয় এবং ক্ষতির পরিমাণও ছিল প্রায় 10 কোটি মার্কিন ডলার। এরপর থেকে অগ্নিবিমা প্রথা বিভিন্ন দেশে চালু হয়। বাংলাদেশে 1972 সালে রাষ্ট্রপতির 95নং অধ্যাদেশ বলে সব বিমা কোম্পানি জাতীয়করণের পর 1973 সালে রাষ্ট্রপতির এক আদেশে সামগ্রিক বিমা ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: জীবন বিমা এবং সাধারণ বিমা। সাধারণ বিমা ব্যবস্থার একটি হলো অগ্নিবিমা। সাধারণত অগ্নিজনিত ক্ষতির কারণে যে বিমা করা হয় সেটাই অগ্নিবিমা। এখানে সংজ্ঞা খেয়াল করো তোমরা: নির্দিষ্ট সম্পত্তিতে ও নির্দিষ্ট মেয়াদে অগ্নিজনিত বিপদের কারণে যে ক্ষতির উদ্ভব হয়, সেই ক্ষতির বিপক্ষে যে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বিমাকারী ও বিমাগ্রহীতার চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নিবিমা বলে। অর্থাৎ নির্দিষ্ট সম্পত্তি থাকতে হবে, নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে, বিমাকারী এবং বিমাগ্রহীতার মধ্যে চুক্তি সম্পন্ন হতে হবে। তাহলে এখান থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই তা হলো: বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তি নির্দিষ্ট মেয়াদের হতে হবে, বিমাকারী আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা দিবে, বিমাগ্রহীতাকে নির্দিষ্ট সম্পত্তির উল্লেখ থাকতে হবে। অগ্নিবিমার গুরুত্ব খেয়াল করো। কি পাচ্ছি? ব্যক্তিগত সম্পদ ও সম্পত্তির সুরক্ষা। প্রায় সময় অগ্নিকাণ্ডের ফলে মানুষের ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ধরনের ক্ষতির ফলে মানুষের জীবন হয়ে পড়ে স্তব্ধ। অগ্নিবিমা অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত সম্পদের ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে মানুষের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করে থাকে, তাদেরকে তাদের পুনঃ অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে। বিমাকৃত বিষয়বস্তু যাতে আগুনে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও বিমা কোম্পানি প্রতিরক্ষা ব্যবস্থা করে। অগ্নিবিমা বিমাকৃত সম্পদের সমধিক নিরাপত্তা বিধানের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করে। অগ্নিবিমা শিল্প উন্নয়নেও সহায়তা করে থাকে। শিল্প কারখানাতে বিভিন্ন শক্তি সম্পদ ব্যবহার ও ক্ষেত্রবিশেষ দাহ্য পদার্থ ব্যবহারের কারণে প্রায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তাছাড়া আমাদের দেশে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি বিন্যাসের কারণেও অগ্নি দ্রুত ও সহজে ছড়িয়ে পড়ে। এর কারণে সংশ্লিষ্ট শিল্প কারখানা স্থাপনে মানুষ অনগ্রসর হতো। অগ্নিবিমা যখন এসব ঝুঁকি প্রতিরোধের দায়িত্ব নিতে শুরু করলো, সেই থেকেই সারা বিশ্বে শিল্পায়নের গতি ত্বরান্বিত হলো। তাছাড়া বিমাকারী অগ্নিবিমা হতে অর্জিত প্রিমিয়াম বিনিয়োগের মাধ্যমে শিল্পায়নে ব্যাপক সহায়তা করে। তারপর দেখো, মূলধন গঠন ও বিনিয়োগেও অগ্নিবিমার গুরুত্ব অপরিসীম। যেসব বিমা কোম্পানি অগ্নিবিমায় নিয়োজিত রয়েছে তাদের অর্জিত প্রিমিয়াম সমূহ দ্বারা মূলধন গঠন করে। উক্ত মূলধন ফেলে না রেখে তারা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে। দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এই মূলধন গঠন ও বিনিয়োগে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো অগ্নিবিমার তাৎপর্য কোনো অংশে কম নয়। ঝুঁকি বন্টনে সহায়তাও করে থাকে অগ্নিবিমা। অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি হাজারো বিমাগ্রহীদের মধ্যে বন্টনের ব্যবস্থা করে অগ্নিবিমা ব্যক্তিক ও সামাজিক ঝুঁকি হ্রাস করে। এতে অগ্নিজনিত বিপদের সম্মুখীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অগ্নিবিমা ঝুঁকি বন্টন করে অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের চাকা নিশ্চিত করে।
ব্যবসা বাণিজ্য উন্নয়ন এবং সম্প্রসারণেও এর ভূমিকা অপরিসীম। ব্যবসা বাণিজ্য উন্নয়নে অগ্নিবীমা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে। ব্যবসা বাণিজ্য সর্বদা বিভিন্ন ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। পণ্য উৎপাদন, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ প্রভৃতি কর্মকাণ্ডে যে কোনো সময় অগ্নিকাণ্ড সংঘটিত হলে বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। এই ক্ষতির কথা ভেবেই অনেকেই ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে অগ্রসর হতে চায় না। তবে অগ্নিবীমা কোম্পানির সাথে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমা করা থাকলে এসব অগ্নিঝুঁকি হ্রাস করা সম্ভব। এই অগ্নিবীমা প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থানের সুযোগ করে থাকে। অগ্নি প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থানে সহায়তা করে। অগ্নিবীমা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব প্রতিষ্ঠানে সরাসরি বহু লোককে কাজ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে। আবার ঝুঁকিমুক্ত নিশ্চয়তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রসারের ফলে সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি করে। মোট কথা, অগ্নিবীমা ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে দেশের বেকারত্ব দূর করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় সম্পদ রক্ষা ও পুনর্গঠনেও এর ভূমিকা অপরিসীম। জাতীয় সম্পদ সংরক্ষণ ও পুনর্গঠন করতে হলে অগ্নিবীমা গ্রহণ করেছে এমন কোনো বিষয়বস্তু যদি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে ক্ষতিগ্রস্ত পক্ষকে পুনর্বাসিত করে এবং ক্ষতিগ্রস্ত সম্পদ পুনর্গঠিত করার সুযোগ প্রদান করে। এর ফলে জাতীয় সম্পদ সুরক্ষা ও পুনর্গঠন করা সম্ভব হয়। আচ্ছা দেখো, এখন আমরা অগ্নিবীমা শ্রেণীবিভাগ দেখাবো। শ্রেণীগুলো হলো মূল্যায়িত বীমাপত্র, অমূল্যায়িত বীমাপত্র, সুনির্দিষ্ট বীমাপত্র, গড়পড়তা বীমাপত্র। এখানে আমি গড়পড়তা বীমাপত্রের বীমা দাবি কীভাবে বের করতে হয় তাও দেখিয়ে দিয়েছি। ভাসমান বীমাপত্র এবং ঘোষণাযুক্ত বীমাপত্র। দেখো, মূল্যায়িত বীমাপত্র কাকে বলে? যে বীমাপত্রের বিষয়বস্তুর মূল্য আগে থেকে সুনির্দিষ্ট থাকে তাকে মূল্যায়িত বীমাপত্র বলে। বীমা চুক্তি সম্পাদনকালে উভয় পক্ষ সম্মিলিতভাবে বিষয়বস্তুর মূল্য নিরূপণ করে। সাধারণত মূল্যবান ছবি, ভাস্কর্য, স্বর্ণালঙ্কার এসবের জন্যই মূল্যায়িত বীমাপত্র করা হয়। অমূল্যায়িত বীমাপত্র মূল্যায়িত বীমাপত্রের সম্পূর্ণ বিপরীত। এখানে যখন বীমা গ্রহণ করা হয়, বিষয়বস্তু তখনই মূল্যায়ন না করে মূল্যায়নের কাজ পরবর্তী সময়ের জন্য ব্যবস্থা করে থাকে বলেই তাকে অমূল্যায়িত বীমাপত্র বলে। এই বীমাপত্রে ক্ষতিপূরণের নীতি কার্যকর। এক্ষেত্রে ক্ষতির উদ্ভব হলে বাজার মূল্য অনুযায়ী তা নির্ণীত হয়। সুনির্দিষ্ট বীমাপত্র দেখো, যে বীমাপত্রে কোনো সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ মূল্য ধার্য করে বীমাকারী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতি প্রদান করে তাকে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট অগ্নিবীমাপত্র বলে। এই বীমাপত্র অনুযায়ী বীমাকারী উল্লিখিত পরিমাণ টাকার সমপরিমাণ পর্যন্ত বীমা গ্রহীতাকে দিতে বাধ্য থাকে। এই বীমায় ক্ষতির পরিমাণ যাই হোক না কেন, তা সামগ্রিক ক্ষতি হিসাবে এবং প্রতিস্থাপন নীতি কার্যকর হবে। সাধারণত যেসব সম্পত্তিতে আগুন লাগলে এবং কিছুটা পুড়ে গেলেই তার ব্যবহার উপযোগী থাকে না, সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট বীমাপত্রই উত্তম। গড়পড়তা বীমাপত্র দেখো, যে বীমাপত্র দ্বারা বীমাকৃত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে তা গড় নিয়মে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে থাকে তাকেই গড়পড়তা বীমাপত্র বলে। গড়পড়তা বীমাপত্রের বীমা দাবির জন্য আমরা পরবর্তী একটা উদাহরণ দেখাবো। ভাসমান বীমাপত্র দেখো তোমরা, একই মালিকের বা একই প্রতিষ্ঠানের সম্পত্তি যদি বিভিন্ন স্থানে রক্ষিত বা মজুদ থাকে এবং একই বীমাপত্রের আওতায় উক্ত বিক্ষিপ্ত সম্পত্তি যদি বীমা করা হয় তবে তাকে ভাসমান বীমাপত্র বলে। একজন ব্যবসায়ীর মালামাল যেমন গুদামে, বিক্রয়স্থলে, জাহাজে, বন্দরে বা বিভিন্ন পরিবহন কোম্পানির কাছে থাকতে পারে। এমত অবস্থায় প্রত্যেক স্থানের মালামালের জন্য আলাদা আলাদা বীমাপত্র গ্রহণ না করে একটি মাত্র বীমাপত্র গ্রহণ করা হয়, সেটাকেই আমরা ভাসমান বীমাপত্র বলছি। ঘোষণাযুক্ত বীমাপত্র, যে বীমা চুক্তিতে বীমাপত্র গ্রহণের সময় বীমা গ্রহীতাকে বীমার মেয়াদকালীন তার সম্ভাব্য মজুত মালের সর্বোচ্চ পরিমাণ ও তার মূল্য সম্পর্কে একটি লিখিত ঘোষণাপত্র বীমাকারীর কাছে দিতে হয়, তাকেই ঘোষণাযুক্ত বীমাপত্র বলে। এই ধরনের বীমাপত্র পেলে বীমা গ্রহীতাকে তার মজুতকালের সর্বোচ্চ পরিমাণের জন্য বীমাপত্র গ্রহণ করতে হয় এবং মোট প্রিমিয়ামের শতকরা 75% অগ্রিম দিতে হয়। পরে তাকে প্রত্যেক মজুতের পরিমাণ বীমাকারীর কাছে ঘোষণা করতে হয়। এখন দেখো, গড়পড়তা বীমাপত্র বীমা দাবি কীভাবে আদায় করছি আমরা। একটা উদাহরণ দিয়ে বলা যাক।
দেখো, কয়ের গুদামে রক্ষিত আছে 1,20,000 টাকা মূল্যের পণ্যের ওপর বিমাপত্র গৃহীত হয়েছে। অগ্নিকাণ্ডে 1,00,000 টাকা মূল্যের পণ্যের ক্ষতি হয়। অবশ্য অগ্নিকাণ্ডের সময় পণ্যের বাজার মূল্য ছিল বেশি, সেটা হলো 1,60,000 টাকা। এখান থেকে গড় পড়ে বিমা দাবি কীভাবে নির্ণয় করতে হবে? তাহলে আমরা সূত্র মতে কী জানি? বিমাকৃত সম্পত্তির মূল্য ভাগ বিমাকৃত সম্পত্তির বাজার মূল্য গুণ ক্ষতির পরিমাণ। তাহলে এখানে দেখো, বিমাকৃত সম্পত্তির মূল্য দেওয়া আছে 1,20,000 টাকা, সম্পত্তির বাজার মূল্য 1,60,000 টাকা, ক্ষতির পরিমাণ 1,00,000 টাকা। তাহলে বিমার দাবি হবে 1,20,000 ভাগ তোমার 1,60,000 টাকা গুণ 1,00,000 টাকা। তাহলে আমার টোটাল বিমার দাবি আসবে 75,000 টাকা। এভাবেই আমরা গড়পড়তা বিমা দাবিটা পরিশোধ করতে পারবে। অগ্নিবিমার অপরিহার্য উপাদান বা অগ্নিবিমা উপাদানের সাধারণত দুটো উপাদান থাকে, একটা সাধারণ চুক্তির উপাদান আর একটা বিশেষ চুক্তির উপাদান। সাধারণ চুক্তির উপাদানে কী থাকে দেখো, দুটো পক্ষ থাকে, অর্থাৎ আমাদের সাধারণ চুক্তির মতোই অগ্নিবিমাতে এই দুটি পক্ষ থাকবে। এক পক্ষ হলো বিমা গ্রহীতা, যিনি প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণের আশায় চুক্তিবদ্ধ হন। অপর পক্ষ হলো বিমাকারী, যিনি বিমা গ্রহীতার প্রিমিয়ামের বিনিময়ে ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতিপূরণের নিশ্চয়তা দেন। তারপর হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি। এক্ষেত্রে বিমা গ্রহীতা বিমার নির্দিষ্ট প্রস্তাব ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে এবং বিমাকারীর কাছে জমা দেয়। বিমাকারী ওই প্রস্তাবটি যাচাই বাছাই করে যদি উপযুক্ত মনে করে তাহলেই গ্রহণ করে। তাই প্রস্তাব ও স্বীকৃতি বিমা চুক্তিতে থাকা আবশ্যক। বৈধ প্রতিদান। বৈধ অগ্নিবিমার অন্যতম উপাদান হলো বৈধ প্রতিদান। অগ্নিবিমা চুক্তিতে বিমা গ্রহীতার নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী ক্ষতিপূরণ করে। অপরদিকে ক্ষতিপূরণের পুরস্কার হিসেবে বিমা গ্রহীতা বিমাকারীকে প্রিমিয়াম প্রদান করে। এক্ষেত্রে উভয় প্রতিদানের আইনত বৈধ হওয়া আবশ্যক। চুক্তি সম্পাদনের যোগ্যতা। যে কোনো ব্যক্তিকে চুক্তি করতে হলে আইনের দৃষ্টিতে তাকে যোগ্যতা অর্জন করতে হবে। সাধারণ চুক্তি আইনের বিধান অনুযায়ী আমরা জানি নাবালক, পাগল, দেউলিয়া ব্যক্তি ছাড়া সবাই চুক্তি সম্পাদন করতে পারে। অগ্নিবিমার চুক্তিতেও এই নীতিটি প্রযোজ্য। অর্থাৎ বিমা গ্রহীতা ও বিমাকারী উভয়কেই চুক্তি সম্পাদনের যোগ্যতা অর্জন করতে হবে। স্বেচ্ছাসায়। বৈধ চুক্তির বৈশিষ্ট্য অনুযায়ী অগ্নিবিমা চুক্তিতে বিমা গ্রহীতা ও বিমাকারীর কোনো চাপ ছাড়াই নিজ ইচ্ছায় চুক্তি সম্পাদন করবে। এক্ষেত্রে কোনো অনুচিত বল বা প্রভাব খাটানো বা কারোর মাধ্যমেও বিমা করা যাবে না। বিশেষ চুক্তির উপাদানগুলো দেখো। বিমাযোগ্য স্বার্থ। বিমা স্বার্থ বলতে বোঝায় বিমার বিষয়বস্তুতে বিমা গ্রহীতার আর্থিক স্বার্থ বিদ্যমান থাকা, অর্থাৎ বিষয়বস্তু বিদ্যমান থাকলে বিমা গ্রহীতা লাভবান হবেন, আর বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বিমা গ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অগ্নিবিমা চুক্তিতে বিমা গ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। অগ্নিবিমার নৈতিক বিপদের আশঙ্কা বেশি থাকায় বিমাকৃত বিষয়বস্তুতে চুক্তি গঠনকালীন ও ক্ষতি গঠনকালীন উভয় সময়ই বিমা গ্রহীতার বিমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক বা অপরিহার্য। চূড়ান্ত সদ্বিশ্বাস। অগ্নিবিমাতে অবশ্যই বিমা গ্রহীতা ও বিমাকারীর সাথে চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে বিমাকারী ও বিমা গ্রহীতা উভয় পক্ষকে, বিশেষ করে বিমা গ্রহীতাকে বিমার বিষয়বস্তু সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পরস্পরের কাছে প্রকাশ করতে হয়। এক্ষেত্রে কোনো পক্ষ যদি বিশ্বাস ভঙ্গ করে তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি বাতিল করে দিতে পারে। ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিগ্রস্ত বিষয়বস্তুর সমপরিমাণ পূরণ করে দেওয়াকে ক্ষতিপূরণ বলে। অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলে। অগ্নিবিমায় বিমাকৃত বিষয়বস্তু চুক্তি উল্লেখিত কারণে ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বিমাকৃত মূল্যের চেয়ে বেশি হবে না। নিকটতম কারণ। অগ্নিবিমা চুক্তি সম্পাদনকালে চুক্তিপত্রে ক্ষতির যে কারণগুলো উল্লেখ করা থাকে ওই কারণসমূহকে অগ্নিবিমা চুক্তির নিকটতম বা প্রত্যক্ষ কারণ বলে। অগ্নিবিমায় বিমার বিষয়বস্তুর বিনাশ ঘটে এরূপ যে কারণ উল্লেখ থাকে কেবল ওই কারণেই বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করে। এর বাইরে অন্য কোনো কারণে ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণে বাধ্য নয়, অর্থাৎ কেবল নিকটতম বা প্রত্যক্ষ কারণেই বিমাকারী ক্ষতিপূরণ করে। বিশেষ চুক্তি উপাদানের আরেকটা উপাদান হলো যে স্থলাভিষিক্ততা বা প্রতিস্থাপন। বিমা চুক্তিতে বিমা গ্রহীতার স্থলে বিমাকারীর মালিকানা প্রতিষ্ঠিত হওয়াকে স্থলাভিষিক্ততা বলে। অগ্নিবিমায় স্থলাভিষিক্ততা একটি গুরুত্বপূর্ণ উপাদান। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে
বিমাকারী বিমা গ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করার পর যদি তাতে কিছু উদ্ধার হয় অথবা বিষয়বস্তুর জন্য তৃতীয় পক্ষের কাছে কোনো প্রাপ্য থাকে, তাহলে বিমাকারী তার অধিকার লাভ করবে। এছাড়া বিক্ষিপ্ততার নীতিটি শুধুমাত্র সম্পূর্ণ ক্ষতির বেলায় প্রযোজ্য, আংশিক ক্ষতির ক্ষেত্রে নয়। অগ্নিবীমাকে আমরা ক্ষতিপূরণ চুক্তি বলে থাকি। অগ্নিবীমা হলো অগ্নিজনিত ক্ষতি মোকাবেলার একটি আর্থিক ক্ষতিপূরণমূলক ব্যবস্থা। কেন আমরা ক্ষতিপূরণের চুক্তি বলে থাকি? বিমা গ্রহীতাকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্যই থাকে এতে মুখ্য। এরূপ ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন, বিমাকারী ক্ষতিপূরণ দিয়ে থাকে। ক্ষতি সংগঠিত না হলে তার প্রিমিয়াম প্রদানের প্রশ্ন আসে না। অর্থাৎ ক্ষতি ওই সময়ের মধ্যে যদি ক্ষতি সংগঠিত না হয়, তাহলে বিমা গ্রহীতাকে প্রিমিয়াম প্রদান আর করে না। অর্পিত ঝুঁকির বিচারে ক্ষতিপূরণ দেওয়া হয়। যতটুকু ঝুঁকি এসেছে বা যতটুকু ক্ষতি হয়েছে সেইটার বিচারেই শুধু ক্ষতিপূরণটা দেয়া হবে। তোমরা বাড়িতে বসে নৌবিমা এবং অগ্নিবিমার পার্থক্য, অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি এটা লিখে রাখবে। নৌবিমা আমরা আগে পড়িয়েছি, এখন অগ্নিবিমা, দুটোর মধ্যে কী কী পার্থক্য আছে সেটা তোমরাই নির্দিষ্ট করে লিখবে। এবং অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে, সেই হিসাবে তোমরা এটা তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব অগ্নিজনিত ঝুঁকি বা বিপদের প্রকারভেদ, অগ্নিজনিত ক্ষতির কারণ বা এর প্রকারভেদ এবং অগ্নিবিমায় ক্ষতিপূরণের দাবি ও মীমাংসা পদ্ধতি। সবাই ভালো থেকো, বাসায় অবস্থান করো, পড়ালেখা চালিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।